আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টির সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি শারমিন মাহমুদ। দর্শক, যুক্তরাষ্ট্রের ক্যান্সাস থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, খেলার উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন দর্শকদের মাঝে? শারমিন, মাত্রই খেলা শুরু হয়েছে আর্জেন্টিনার মধ্য এবং সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি। আমরা যেহেতু আজকের সেই ভোররাত থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে কিন্তু আজকে খেলা দেখতে মেতেছেন আর্জেন্টিনার যে সকল ফ্যানরা বা দর্শক সমর্থকরা রয়েছেন তারা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে এখন আমরা অবস্থান করছি। এই হলে আর্জেন্টিনার যে সকল ফ্যানরা রয়েছে, সেই সমর্থকরা বা সাপোর্টার যারা রয়েছেন তারা এখানে একত্র হয়েছেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে সকল এলাকা রয়েছে সে সকল এলাকার সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা কিন্তু টিএসসি এবং মহসিন হলের মাঠে সাধারণত খেলা দেখার যে আয়োজনটা হয়ে থাকে সেখানে তারা আসলে বড় পরিসরে বড় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে অংশগ্রহণ করে। কিন্তু আজ বৃষ্টির কারণে কিন্তু তারা চাইলেও সেই বিশাল আয়োজন করে তাদের দেখার যে পরিবেশ, সেই পরিবেশ তারা আসলে উপভোগ করতে পারছেন না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেহেতু সেই খুব অনেক আগে থেকেই শিক্ষার্থীদের মধ্যে খেলা দেখার একটি একত্র খেলা দেখার একটি প্রবণতা রয়েছে, সুতরাং শিক্ষার্থীরা কিন্তু সেখানে আসলে খেলা দেখার যে পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী তারা কিন্তু খেলা দেখতে এই বৃষ্টির মধ্যে তারা এখানে খেলা দেখার জন্য চেষ্টা করছেন। এবং আমরা একজন এখন আর্জেন্টিন ফ্যানের সাথে কথা বলবো, আসলে সে খেলা কেমন উপভোগ করছে আমরা তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। আপনি কি মনে হচ্ছে আজকের খেলায় আসলে আর্জেন্টিনা বা আপনার প্রিয় দল আর্জেন্টিনা কিনা, এবং দল যদি প্রিয় হয়, যেহেতু জার্সি নেই আসলে বলা যাচ্ছে না, আপনার ফেভারিট দল যদি আর্জেন্টিনা হয় আজকে আসলে আর্জেন্টিনা কেমন করবে? আচ্ছা, আমি প্রথমত আর্জেন্টিনার ফ্যান, এবং যেহেতু সকাল সকাল ম্যাচ ছিল এবং আর্জেন্টিনার জার্সিটা পরে আসা আসলে সম্ভব হয় নাই, খুব ঘুম থেকে উঠেই চলে আসলাম। আর যেহেতু আমার প্রিয় দলের খেলা, অবশ্যই আমি আর্জেন্টিনার পক্ষেই আছি এবং আর্জেন্টিনা এই ম্যাচটা জিতবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা এবং সকলে আশা ভরসা। আজকের স্থান থেকে আমরা সকলে এখানে জড়ো হয়েছি আজকে। ধন্যবাদ আপনাকে। শারমিন, যেমনটা শুনছিলেন যে আর্জেন্টিন ফ্যানরা কিন্তু আসলে প্রত্যাশা করছেন যে আজকের ম্যাচেও তারা আসলে বিগত যে কয়টি ম্যাচ খেলেছে সেই ম্যাচগুলোর মতো তারা আজকের ম্যাচেও তারা আসলে জাদুকরীভাবে ভালো করবেন, এমনটা তারা প্রত্যাশা করছেন। তো আমরা আজকে যেহেতু বৃষ্টিকালীন সময়, আমরা আজকে সারাটা সময় চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে উপভোগ করছেন এই বৃষ্টির মধ্যেও খেলাটি, সেটা আপনাদেরকে দেখানোর জন্য। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মানবিক বিপর্যয় নেমে এসেছে চট্টগ্রাম অঞ্চলে। অবর্ণনীয় কষ্ট আর দুর্ভোগে 6 দিন ধরে বানের পানিতে ডুবে থাকা প্রায় 9.25 লাখ মানুষ। বিশুদ্ধ পানি খাবার সংকটের পাশাপাশি বাড়ছে রোগ ব্যাধি। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রত্যন্ত এলাকায় ঠিক মতো পৌঁছাচ্ছে না সহায়তা। আরও এক শিশুর মৃত্যু সহ প্রাণহানি দাঁড়ালো 43 জনে। বন্যা পরিস্থিতির কারণে 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা। পাখির চোখে দেখলে এখন এমনই এক দুর্দশাগ্রস্ত জনপদ চট্টগ্রামের সাতকানিয়া। চারপাশে কেবলই পানি আর পানি। গ্রামের পর গ্রামে ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর। মানুষের কষ্ট যেন সীমাহীন। ঘরে জ্বলছে না চুলো, হচ্ছে না রান্না, মিলছে না বিশুদ্ধ পানি। অনেকে এগিয়ে এলেও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় দুর্গম এলাকায় পৌঁছাচ্ছে না সহায়তা। চলাফেরা কথাবার্তায় পানি খুঁজিয়ে খুব অভাব। কেউ কিছু দেয় আমাদের কোনো খোঁজখবরই নেই সরকার থেকে। এই যে খালর খাসাই এরা অফিস করছে, এরা বাড়িঘর করছে, এই কারণে পানিগুলো যেতে পারতেছে না। বাঁশখালীর অবস্থাও একই। পরিস্থিতির তেমন উন্নতি নেই। বাড়িঘর ডুবে থাকায় অবর্ণনীয় কষ্টে লাখো মানুষ। পানি মাড়িয়ে অনেকে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। খাতে পারতেছে না, কিছু শুতে পারতেছে না, ঘর ভেঙে গেছে, অনেক কষ্টে আছে। প্রথম সমস্যা হচ্ছে বেড়িবাঁধের সমস্যা, যেহেতু টেকসই আমরা বেড়িবাঁধ পাই না এখনো পর্যন্ত। এই আমাদের যেখানে সুইচ গেটগুলো আছে, আমাদের এখানে মধ্যবর্তী যে রাস্তাগুলো আছে, সুইচ গেটগুলো একদম অকেজো হয়ে গেছে। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনীর একাধিক টিম। পরিস্থিতি মোকাবেলায় সরকার সব রকমের ব্যবস্থা নিয়েছে জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম বলেন, দুর্গত সবার কাছেই পৌঁছানো হবে সহায়তা। ত্রাণের পরিমাণও আমরা বাড়াচ্ছি এবং এটা
প্রকৃত যা প্রয়োজন সেখানে যেন প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছায়, সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়িঘর ডুবে থাকায় চরম দুর্ভোগে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও রামুর লাখো মানুষ। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, খাবার, বিশুদ্ধ পানি সহ নানা সংকটে নাকাল দুর্গতরা। এখনো অনেক এলাকায় পৌঁছেনি সহায়তা, অভিযোগ বন্যাপীড়িত মানুষের। জনগণের জন্য যারা পানিবন্দী অসহায় মানুষের জন্য কিছু শুকনো খাবার নিয়ে আমার ৯ নম্বর ওয়ার্ডে যাচ্ছি। পাহাড় ছাড়া সবগুলা প্লাবিত হয়েছে, অর্থাৎ প্রায় ৮০% মানুষ পানির নিচে। বান্দরবানে মাতামুহুরী নদীর পানি এখনো বইছে বিপদসীমার উপরে। জেলার সাথে বিচ্ছিন্ন সারা দেশের সড়ক যোগাযোগ। শহর ও নিচু এলাকায় ডুবে আছে শত শত ঘরবাড়ি। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল সেবা বিঘ্নিত হওয়ায় বেড়েছে দুর্ভোগ। রাঙ্গামাটিতে বৃষ্টির পানি কমে এলেও বাঘাইছড়ি পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৮টি ইউনিয়নে হাজারো মানুষ পানিবন্দী। তবে অপ্রতুল ত্রাণ সহায়তা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। যুদ্ধ নেই কোনো জাতিগত সংঘাত, কিন্তু এরপরও বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরগুলোর অন্যতম ঢাকা। দখল, দূষণ আর সবুজায়নের অভাব কেড়ে নিচ্ছে এই শহরের তিলোত্তমা তকমা। পরিকল্পনাবিদদের মতে মাস্টার প্ল্যানগুলোতে সরকারের সদিচ্ছা থাকলে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা অসম্ভব নয়। মুহাজির হকের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানী ঢাকা। তিলোত্তমা নগরীর তকমার আড়ালে কোটি মানুষের জীবন্ত এক জাতাকল, যেখানে পিষ্ট মধ্যবিত্তের জীবন। কখনো চারদিকের বিষাক্ত বাতাস, কখনো সামান্য বৃষ্টিতেই হাঁটু জল। কোনো কিছুতেই যেন স্বস্তি মেলে না এই শহরের বাসিন্দাদের। গাছ কেটে মাঠ ফিল আপ করে সেখানে বিল্ডিং করা হচ্ছে, যার কারণে আমাদের সবুজ কমছে। পরিকল্পিত নগরায়নের যে ব্যাপারটি, এটা আসলে প্রতি বছরই পরিকল্পনা হয়, কিন্তু বাস্তবায়নের কোনো চিত্র আসলে আমরা বাস্তবে দেখি না। রাস্তাঘাটে দেখা যাচ্ছে 2 ঘন্টায় ক্লাস করতে যেয়ে আবার 3 ঘন্টা যাতায়াতের সমস্যা হচ্ছে জ্যামজটের জন্য। আমাদের দোকান ফুটপাত থেকে উঁচা করা হয়েছে পানির জন্য, কিন্তু দেখা যায় যে এটা টপ পাইয়া যখন গাড়ি চলে তখন আমাদের দোকানের ভিতরে পানি ঢুকে দেয়। সবার ক্ষেত্রেই তারা যে নিজের সিটিটাকে ক্লিন রাখবে বা কোনো কিছু, এমন তাদের মাইন্ডসেট না। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা। ওপরে আছে কেবল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কো এবং রাজনৈতিক অর্থনৈতিকভাবে বিপর্যস্ত লিবিয়ার ট্রিপলি। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো, এই 5টি মূল সূচকের ওপর ভিত্তি করে তৈরি হয় বাসযোগ্যতার তালিকা, যার প্রায় প্রতিটিতেই ঢাকার স্কোর তলানিতে। কিন্তু কেন ঢাকা বারবার বসবাসের অযোগ্য? বৈশ্বিক সূচক বলছে একটা আদর্শ শহরের জন্য 25 ভাগ সবুজায়ন দরকার হলেও ঢাকায় তা আছে মাত্র 7 ভাগেরও কম। তার উপর যোগ হয়েছে তীব্র শব্দ আর বিষাক্ত বায়ু। একটা সমন্বিত উদ্যোগ ছাড়া আসলে তো ঢাকা শহর ভালো হতো পরের কথা, এটা ডিটোরেট করতে থাকবে। ঢাকার জন্য যে বিভিন্ন সময় মাস্টার প্ল্যান বানানো হয়, যেই সরকার ক্ষমতায় থাকুক, যেই অফিসারের দায়িত্বে থাকুক, তাকে জিজ্ঞেস করা যে ওই মাস্টার প্ল্যান ধরে আসলে কাজ করা হয় কি হয় না। সবচেয়ে এফেক্টিভ হচ্ছে আপনি যদি খালগুলিকে যেইভাবে বলা হয়েছে জনস্বাস্থ্য অবকাঠামো হিসেবে ডিজাইন করা হয়েছে, সেটা শুধু ড্রেনের চ্যানেল না, এটা করতে 100 বছর লাগবে না, এটা ইভেন 5 বছরে সম্ভব। একসময়ের ঐতিহ্যবাহী ঢাকা এখন বিশ্বে দূষণের শহর হিসেবেও পরিচিত। কাগজে কলমে উন্নয়নের খতিয়ান দীর্ঘ হলেও ঘুরে ফিরে বারবারই বসবাসের অযোগ্য শহরের তালিকায় শীর্ষে ঢাকা। বিশ্লেষকরা তাই সতর্ক করে বলছেন, এখনই যদি সমন্বিত মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা না হয়, তবে অচিরেই এই ঢাকা পরিণত হবে এক মৃত নগরীতে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। রোগীদের প্রতি চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার। জানান, সারা দেশে নিয়োগ দেওয়া হবে 25,000 ধাত্রী।
10 জুলাই মাত্র 101 জন শিক্ষার্থী নিয়ে শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা। চিকিৎসক তৈরির বিদ্যাপীঠ, একই সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য অবদান রয়েছে ঢাকা মেডিকেল কলেজের। ছিল হাজার হাজার ছাত্র। শনিবার সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানটি প্রথাগত অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিএনদের ভাবনার শীর্ষক এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকার প্রধান। এ সময় বিভিন্ন পর্যায়ের তরুণ চিকিৎসকদের নানা প্রশ্ন এবং মতামতের জবাব দেন তিনি। আমরা যারা ডাক্তার না তাদের এই প্রত্যাশা থাকবে আপনাদের কাছে যে যেই বিষয়গুলো নেতিবাচক, যেই বিষয়গুলো আমরা দেখি বিভিন্নভাবে, সেগুলো ইনশাল্লাহ দিন দিন কমে আসবে। পরে নির্ধারিত বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, সারা দেশে সরকারি পর্যায়ে 25,000 মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। চিকিৎসকদের আহ্বান জানান মানুষের আস্থা এবং বিশ্বাস আসে সে অনুযায়ী কাজ করার। আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদও দ্রুত তার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। এদিকে পেশার বাইরে গিয়ে মানুষের সেবক হিসাবে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। এর আগে ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হোস্টেল প্রকল্পের আওতায় 2টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে ডিএমসি প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন সরকার প্রধান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। দেশে এলে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে শেখ হাসিনাকে। রংপুরে বিভাগীয় সমাবেশে এই মন্তব্য করেছেন 11 দলের নেতারা। হুঁশিয়ারি দেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে ছাড় না দেওয়ার। বলেন, ভোটের আগে ভালো ভালো কথা বলেছে বিএনপি, কিন্তু বাজেটে 10 টাকাও বরাদ্দ দেয়নি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে রংপুর জেলা স্কুল মাঠে 11 দলের বিভাগীয় সমাবেশ। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরেই অঝরে নামে বৃষ্টি। ভিজেই কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনেন কর্মীরা। সীমান্ত হত্যা ও পুশিন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানান 11 দল নেতারা। সীমান্ত হত্যা প্রতিরোধ করতে হবে। যদি সীমান্ত হত্যা প্রতিরোধ করতে না পারেন, যদি পুশিন প্রতিরোধ করতে না পারেন, তাহলে নিজেদের দল থেকে জাতীয়তাবাদী শব্দটি কেটে ফেলে দেন। ভারতকে সন্তুষ্ট করার জন্য সীমান্তবর্তী এলাকা লালমনিরহাট, ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর উদ্বোধনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় 1 ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেয়া হবে না। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। প্রধান অতিথির বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির অভিযোগ করেন, প্রতিশ্রুতি দিলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেই সরকারের। তিস্তা নিয়ে বর্তমান সরকারের দল অনেক ভালো ভালো কথা বলছে, আর নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাছা এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি ভাঙলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা। মন্তব্য করেন, দেশে এলেই ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে শেখ হাসিনাকে। বাংলাদেশ আওয়ামী যুগে আর ফেরত যাবে না। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। প্রধানমন্ত্রী হিসেবে কাল প্রথমবার বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গরু নদীতে অংশ নেবেন বৃক্ষরোপণ কর্মসূচিতে। সাংগঠনিক সভা করবেন বিএনপি নেতাকর্মীদের সাথে। সরকার প্রধানের সফর ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার তারেক রহমানের বরিশাল সফর, তাই উচ্ছ্বাসের শেষ নেই নেতাকর্মীদের। চলছে ব্যাপক প্রস্তুতি। আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা দারুণ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আমরা সবাই অধীর আগ্রহে তাকে অভিনন্দন জানাবার জন্য আমরা বসে আছি।
সফরে বরিশালের গৌর নদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া কথা রয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সভার। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যে মহড়া আছে সেটা উনি পরিদর্শন করবেন। এরপরে গৌরনদীতে বাটাজোরে একটা খাল খনন কর্মসূচি রয়েছে, তারপরে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। চারিদিকে সৌন্দর্যটা রক্ষা, পরিচ্ছন্নতা এবং শিল্পকলা একাডেমি, সেখানেও আমরা গিয়েছি। শিল্পকলা একাডেমিকে সেই প্রোগ্রামটা কীভাবে সাকসেসফুল করা যায় সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা সংক্রান্তে সেই কাজগুলো কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর আগমন অত্যন্ত সুন্দর হবে, নির্ঝঞ্ঝাট হবে। কনসার্ন সবাই আছেন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দরা আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা আশা করি খুব সুন্দর এবং সার্থকভাবে আমরা অনুষ্ঠানটি করতে পারবো। ভাঙা বরিশাল কুয়াকাটা মহাসড়ক 6 লেনে উন্নীত করা, ভোলার সাথে বরিশালের সংযোগে সেতু নির্মাণ কাজ করবেন প্রধানমন্ত্রী, এমন প্রত্যাশা বরিশালবাসীর। সকাল 6:30টায় সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিশানা করা হয় গুরুত্বপূর্ণ বন্দর শহর আব্বাস সহ সিরিক, চাবাহার, বন্দর দেইর এবং আসালুকে। দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় শোনা গেছে বিকট বিস্ফোরণের শব্দ। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে হামলার দায়ে এই অভিযান চালানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। একই সাথে হরমুজে একটি জাহাজে অভিযানের কথাও জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এই ছিল সকাল 7টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।